সম্মানীয় দর্শক, দেখছেন এই মুহূর্তে এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ সংবাদে। তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে দেখার জন্য। লোকসভার আগে আসন সমঝোতার বৈঠক, আলোচনায় বসছে ইন্ডিয়া জোট। লোকসভা নির্বাচনের বেশি সময় বাকি নেই, শীঘ্রই ভোটে নির্ঘণ্ট প্রকাশ করবে নির্বাচন কমিশন। মোদী সরকারকে ক্ষমতাচ্যুত করতে একজোট হয়েছে বিরোধীরা। মঙ্গলবার দিল্লিতে বৈঠকে বসছে ইন্ডিয়া জোট। আগেই জানা গিয়েছিল এই বৈঠকে আসন সমঝোতা নিয়ে আলোচনা হবে। বাংলার শাসক দল তৃণমূল তাদের সূত্রে স্থির থাকবে বলেই জানা গিয়েছে। এদিনের বৈঠকের পর কী সিদ্ধান্ত নেওয়া হয় সেদিকেই নজর রয়েছে ওয়াকিবহাল মহলের। তৃণমূল ঠিক করেছিল যে রাজ্যে যে দল শক্তিশালী সেখানে সেই দলই শেষ কথা বলবে। বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই সূত্র ধরেই মঙ্গলবার বৈঠকে নিজের বক্তব্য রাখবেন। তৃণমূলের দাবি, ইন্ডিয়া জোটের সদস্যরা এই সূত্র মেনে নেবে। কিন্তু রাজনৈতিক মহলে আরও একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। অনেকের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে যে কংগ্রেসের মতো সর্বভারতীয় দলগুলি কি এই সূত্র মেনে নেবে? তৃণমূলের দেখানো পথে হেঁটে কি তারা লোকসভায় আশানুরূপ ফল করতে পারবে? 5 রাজ্যের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ব্যর্থতা নিয়ে প্রতিক্রিয়া দেয় বিরোধী দলগুলি। জোট নেতৃত্বের অনেকেই মনে করছেন সমঝোতার ব্যাপারটি দ্রুত নিষ্পত্তি করে ফেলা উচিত। এবছরের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। হাতের সময় রয়েছে 31শে ডিসেম্বর পর্যন্ত। ইন্ডিয়ার বৈঠকে এ নিয়ে আলোচনা করা হবে বলে সূত্রের খবর। গত 3রা ডিসেম্বর 4 রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষিত হয়। ছত্তিশগড় ও রাজস্থানে ক্ষমতাচ্যুত হয় কংগ্রেস। লোকসভার আগে সেমিফাইনালে ব্যর্থ হয় হাত শিবির। ফল ঘোষণার দিনেই 6 ডিসেম্বর ইন্ডিয়া জোটের বৈঠক ডাকেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এরপর শুরু হয় বিতর্ক। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন বৈঠক নিয়ে তাদের কিছুই জানানো হয়নি, যদিও পরবর্তীকালে 6 তারিখের বৈঠক বাতিল করা হয়। রাজ্যে ঠিক কবে বিজেপি সরকার, বলে দিলেন শুভেন্দু। তোলপাড় রাজ্য রাজনীতি, ফের রাজ্যের সরকার বদলের ভবিষ্যৎবাণী বিরোধী দলনেতার। 1 থেকে 1.5 বছরের মধ্যে রাজ্যে বিজেপি সরকার হবে বলে ঘোষণা শুভেন্দুর। বীরভূমের সাঁইথিয়ার সভা থেকে হুঁশিয়ারি শুভেন্দুর। জেলায় নানা বেআইনি কাজ তৃণমূলের মদতে চলছে বলে অভিযোগ শুভেন্দু অধিকারীর। সমাজ থেকে মমতা এবং অভিষেককে নিশানা কাজল শেখকেও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে কাজল শেখ, অভিযোগ শুভেন্দুর। যাবতীয় প্রমাণ নির্বাচন কমিশনের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। রাজ্যের কৃষকদের পরিস্থিতি নিয়েও তৃণমূল সরকারকে তোপ দেখিয়েছেন শুভেন্দু অধিকারী। জ্যোতিপ্রিয় মল্লিক, বাকিবুর রহমান থেকে অনুব্রত মণ্ডল, এদের ব্যবহার করে ধান চুরি করা হয়েছে বলে তোপ দেখিয়েছেন শুভেন্দু। তার দাবি, তিহার জেলে গড়াগড়ি খাচ্ছে অনুব্রত বালুও জেলে। কয়েক বছরে লক্ষ লক্ষ কৃষকের ধান চুরি করা হয়েছে। একাধিক চাল কলের মালিক কেষ্ট চাল চুরি করেছে জ্যোতিপ্রিয় মল্লিকরা। কৃষকদের নাম নথিভুক্ত করা নিয়েও তোপ দেখেছেন শুভেন্দু। এদিন তিনি বলেন 18 লক্ষ কৃষকের নাম নথিভুক্ত হয়েছিল, তারা কোথায়? এর আগেও রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রীয় তহবিল নয়ছয় করার অভিযোগ তুলেছিলেন শুভেন্দু। সোমবারের সভা থেকেও একই সুর রাজ্য প্রশাসনকে বিঁধেছেন তিনি। কেন্দ্রের পাঠানো 5,000 কোটির বড় অংশ লুট করা হয়েছে বলে অভিযোগ করেছেন শুভেন্দু। রাজ্যের কৃষকদের বঞ্চনা করা হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। তার তোপ, গোটা সরকারটাই কার্শিয়াংয়ে বিয়ে বাড়িতে চলে গিয়েছে। কৃষকদের সতর্ক না করায় বর্ধমান, বীরভূম, মেদিনীপুরে ধান নষ্ট হয়েছে। 50% আমন ধান নষ্ট হয়েছে বলে দাবি করেছেন শুভেন্দু। সব ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি রাজ্যের বিরোধী দলনেতার। শাহের কড়া বার্তার পরেও বিজেপি নেতাদের নিয়ে অনুপম একই বললেন, তৃণমূল যোগ দেখছে দল। এক নাগারে রাজ্য নেতৃত্বের সমালোচনা করা, তৃণমূলের মঞ্চে যাওয়া, সমাজ মাধ্যমে দলকে অস্বস্তিতে ফেলার মতো মন্তব্য করে চলেছেন বিজেপির জাতীয় সম্পাদক অনুপম হাজরা। এটা যে রাজ্য নেতৃত্ব ভালো চোখে দেখছেন না তা আগেই বুঝিয়ে দেওয়া হয়েছে। পরে কেন্দ্রীয় নেতৃত্ব সেটা বুঝিয়ে দিয়েছেন অনুপমকে। সম্প্রতি সর্বভারতীয় নেতা হওয়া সত্ত্বেও কেন্দ্রীয় সরকারের তরফে অনুপমকে দেওয়া নিরাপত্তা তুলে নিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক, যা সরাসরি দেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে সেই বার্তার পরেও অনুপম যে দমছেন না সেটা বুঝিয়ে রবিবার ফের ফেসবুকে একটি পোস্ট করেছেন তিনি। সেখানে লিখেছেন, নিজের দলের মধ্যে বছরের পর বছর প্রতিষ্ঠিত চোর এবং দুর্নীতিগ্রস্ত মানুষদের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে রাখলে আর কয়েকদিন পর তৃণমূলকে চোর বলার জায়গায় থাকবো কি আমরা? দলের কোনো নেতার নাম না উল্লেখ করলেও রাজ্য বিজেপির নেতারা
স্পষ্টতই বুঝতে পারছেন কাকে উদ্দেশ্য করে অনুপমের এই পোস্ট। বীরভূমের নেতাদের সঙ্গে তার যে বনিবনা নেই তা গেরুয়া শিবিরের সকলেরই জানা। তিনি সরাসরি সংঘাতেও জড়িয়েছেন কয়েকবার। দলেরই এক নেতার বিরুদ্ধে প্রকাশ্যে মামলার হুমকিও দিয়েছেন। আর যা নিয়ে বারবার রাজ্য বিজেপির পক্ষে বলা হয়েছে, দলের ভিতরে না বলে বাইরে বলাটা ঠিক হচ্ছে না। এদিনের ফেসবুক পোস্টে তার উত্তরও দিয়েছিলেন অনুপম। লিখেছেন, এখন কেউ কেউ আধিঘত্যা করে বলবেন সোশ্যাল মিডিয়াতে কেন লিখছেন, কারণ পার্টির মধ্যে তো বলার সুযোগ নেই, কারণ রাজ্য বিজেপির কোনো মিটিংয়ে তো ডাকা হয় না, বা বারবার বলা সত্ত্বেও সেটা শোনা হয় না। অতীতেই রাজ্য বিজেপির তরফে ঠিক করা হয়েছিল যে অনুপমের মন্তব্যের কোনো জবাব দেওয়া হবে না। এদিনের পোস্টের পরেও বিজেপির রাজ্য নেতারা আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি নন। তবে তারা এটা বলছেন যে এর পিছনে অন্য উদ্দেশ্য রয়েছে প্রাক্তন তৃণমূল সাংসদের। প্রসঙ্গত, এক সময় বোলপুর আসন থেকে তৃণমূলের সাংসদ ছিলেন অনুপম। বিজেপিতে যোগ দেওয়ার পরে 2019 সালে যাদবপুর আসন থেকে পদ্মের টিকিটে ভোটে লড়েন। সেবার পরাজিত হলে বিজেপি আর বিধানসভায় অনুপমকে কোনো নির্বাচনে প্রার্থী করেনি, বরং অন্য রাজ্যের দায়িত্ব দিয়ে দেওয়া হয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি রাজনীতি থেকে বারবার অস্বস্তিতে ফেলছেন। এবার দলের মধ্যেই তার রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে। এক রাজ্য নেতার বক্তব্য, তিনি যা বলছেন যা করছেন সেটা আমাদের তেমন ক্ষতি করতে না পারলেও তৃণমূলের সুবিধা করে দিচ্ছে, তাই মনে হচ্ছে তিনি পুরনো দলের মায়া কাটাতে পারছেন না। এদিকে স্বার্থ পূরণ হবে না বুঝে ফিরে গিয়ে টিকিট পেতে চান। দীর্ঘদিন কেন্দ্রের ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা পেতেন অনুপম। গত 5ই ডিসেম্বর অনুপমকে জানিয়ে সে নিরাপত্তা তুলে নিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। জানা গিয়েছে এরপরই বোলপুর ছেড়ে দিল্লি চলে গিয়েছেন প্রাক্তন সাংসদ। যদিও পরে সমাজ মাধ্যমে নিজের দিল্লি যাত্রার অন্য ব্যাখ্যা দিয়েছিলেন তিনি। তবে তার দলেরই নেতারা বলছেন, দলের বিরুদ্ধে মুখ খোলাকে যে নেতৃত্ব পছন্দ করছেন না, সেটা অনুপমের নিরাপত্তা তুলে নিয়ে সকলকেই বার্তা দিয়েছেন। অনুপমের একের পর এক মন্তব্যকে দল যে ভালো চোখে দেখছে না, সে ইঙ্গিত অনেক আগে দিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিশ্বভারতীয় ফলক বিতর্কের সময় তিনি শান্তিনিকেতনে তৃণমূলের ধর্ণামঞ্চে চলে যান, তৃণমূল নেতাদের সঙ্গে কথা বলেন। তার আগে রামপুরহাট এবং পরে খয়রাশোলে দুটি বিজয় সম্মেলনীতে যোগ দেওয়ার কর্মসূচি ছিল অনুপমের। তার মাঝে তিনি ফেসবুক লাইভে রাজনীতি থেকে তীব্র আক্রমণ করেন। অভিযোগ করেন রাজ্য সভাপতি সাধারণ সম্পাদক এর মদতেই জেলা বিজেপিতে অরাজকতা চলছে। অধীর সহ 33 জন সাংসদ একসঙ্গে সাসপেন্ড, তালিকায় সৌগত, কল্যাণ সহ 8 তৃণমূল সাংসদ। এবার লোকসভা থেকে একসঙ্গে সাসপেন্ড করা হলো 33 জন বিরোধী পক্ষের সাংসদকে। সাসপেন্ড হওয়া সাংসদদের মধ্যে রয়েছেন কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরীও। এছাড়াও এই তালিকায় রয়েছেন তৃণমূলের সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ, দস্তিদার, অসিত মাল, শতাব্দী রায়, অপরূপা পোদ্দার, সুনীল কুমার মণ্ডল, প্রতিমা মণ্ডল এবং প্রসূন বন্দ্যোপাধ্যায়ের নামও। গোটা শীতকালীন অধিবেশনের জন্যই সাসপেন্ড করা হয়েছে এই সাংসদদের। এদিনও সংসদে অধিবেশন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে গত 13 তারিখের ঘটনা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবি করে হৈহট্টগোল শুরু করেন কংগ্রেস সহ বিরোধী দলের সাংসদরা। লোকসভার ভিতরে ঢুকে ধোঁয়া ছড়িয়ে দেওয়ার ঘটনায় সংসদের নিরাপত্তায় গাফিলতির বিষয়টি সামনে চলে এসেছে বলে দাবি করেন বিরোধী পক্ষের সাংসদরা। বিরোধীদের হট্টগোলের মুখে বারবারই অধিবেশন মুলতবি করে দিতে বাধ্য হন অধ্যক্ষ ওম বিড়লা। শেষ পর্যন্ত বেলা 3টায় গোটা দিনের মতো অধিবেশন মুলতবি করে দেন অধ্যক্ষ। গত বৃহস্পতিবারও এই একই অভিযোগে লোকসভার 13 জন সাংসদকে সাসপেন্ড করেছিলেন লোকসভার অধ্যক্ষ। রাজ্যসভা থেকেও তৃণমূলের দলনেতা ডেরেক ওব্রায়েনকে সাসপেন্ড করা হয়। তাদের সাসপেনশন তোলার জন্য অধ্যক্ষকে চিঠি লিখেছিলেন অধীর। এবার তাকেই সাসপেন্ড করে দিলেন অধ্যক্ষ। বিরোধী শিবিরের সাংসদদের সাসপেন্ড করার জন্য প্রস্তাব পেশ করেন সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। সেই তালিকাতেই ছিল অধীর, কল্যাণ, সৌগত, অপরূপাদের নামও। এছাড়াও রয়েছে এ রাজা, দয়ানিধি মরান সহ কয়েকজন ডিএমকে সাংসদদের নামও। আগামী 22শে ডিসেম্বর পর্যন্ত গোটা শীতকালীন অধিবেশনেই সাসপেন্ড থাকবেন এই 33 জন সাংসদ। এ নিয়ে সংসদে নিরাপত্তা ইস্যুতে মোট 46 জন সাংসদকে সাসপেন্ড করলেন অধ্যক্ষ। তিনি অবশ্য এদিন অধিবেশনের শুরুতেই জানান, সংসদে নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে, উচ্চ পর্যায়ে তদন্ত চলছে। বিষয়টি নিয়ে রাজনীতি না করার জন্য বিরোধী পক্ষের সাংসদদের অনুরোধ করেন অধ্যক্ষ। সাসপেন্ড হওয়ার পর অধীর চৌধুরী বলেন, এরা গায়ের জোরে সংসদ চালাচ্ছে, সংসদকে এরা বিজেপি আর এসএসের পার্টি অফিস বানাতে চাইছে, সেটা তো হতে দেওয়া যায় না। স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী বাইরে বিবৃতি দিতে পারেন,
সংসদে এসে বক্তব্য রাখতে তাদের কি অসুবিধা? লোকসভা ভোটে মহিলা মুখ খুঁজছে বিজেপি, দলের মহিলা বিধায়করাও কি প্রার্থী? জল্পনা। লোকসভা ভোটে বঙ্গ বিজেপির প্রার্থী মহিলা বিধায়করাও, এই প্রশ্নে তুমুল জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন, তার আগে এদিন পর্যালোচনা বৈঠকে বসছে বঙ্গ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে সল্টলেক কার্যালয়ে বিভিন্ন সাংগঠনিক নেতৃত্ব ও জনপ্রতিনিধিদের একাংশকে নিয়ে 24-এর প্রচারের রূপরেখা ও সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে বিজেপি সূত্রের খবর। তবে জেলায় জেলায় সাংগঠনিক দুর্বলতা নিয়ে এখনও চিন্তায় রয়েছে গেরুয়া শিবির। কীভাবে সেই সমস্ত সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে তোলা যায় সে ব্যাপারেও আলোচনা হবে বলে খবর। 19-এর ভোটে 18টি আসনে জিতেছিল বিজেপি, যদিও 24-এর ভোটের সেই আসন ধরে রাখার ব্যাপারে দলের একটা অংশই সন্দিহান। বিজেপি সূত্রের খবর, এবারে বেশ কয়েকজন জয়ী সাংসদকে প্রার্থী না করতেও পারে পদ্ম শিবির। সেই জায়গায় রাজ্যের একাধিক বিধায়ক এবং মহিলাদের মুখ বেশি করে দেখা যেতে পারে প্রার্থী তালিকায়। লোকসভা ভোটে প্রার্থী করা নিয়ে বেশ কয়েকজন বিধায়ক ও মহিলা নেতৃত্বের নাম নিয়ে চর্চা শুরু হয়েছে। চমক থাকতে পারে সেলিব্রিটিদের প্রার্থী তালিকায় থাকা নিয়েও। তবে বর্তমানে বঙ্গ পদ্ম শিবিরকে বেশি করে ভাবাচ্ছে তাদের নরবরের সংগঠন এবং ঘরোয়া কোন্দল। ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতৃত্ব ও এ রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষকদের নির্দেশে সংগঠনকে মজবুত করার কাজ শুরু করে দিয়েছে রাজ্য বিজেপি। তবে শেষ পর্যন্ত সংগঠন শক্তিশালী করার প্রশ্নে রাজনৈতিকভাবে কত লাভবান হয় বঙ্গ বিজেপি তার উত্তর দেবে সময়।